ভবানীপুর গ্রামটা বেশ বড় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অমিতের মুখে অনেক গল্প শুনেছে এই গ্রামের। শহরের একঘেয়েমি জীবন আর অফিসের কাজের চাপে বেশ হাঁপিয়ে উঠেছি। তাই বন্ধু অমিতকে বললাম, এই কাল তো ছুটি, চল তোদের বাড়ি ভবানীপুর গ্রামে ঘুরতে যাই। তো অমিতও রাজি হয়ে গেল। দুই বন্ধু মিলে সন্ধ্যেবেলা মোটরসাইকেলে করে ভবানীপুর গ্রামে রওনা দিলাম। নির্জনেই পথ চলতে বেশ ভারী মজা লাগছে যাই বলিস। সত্যি তোদের গ্রামটি বেশ সুন্দর। বহুকাল পর গ্রাম দেখছি। গ্রামের এই শীতল হাওয়া যেন মনকে প্রফুল্ল করে তুলেছে। আর আধার রাতে নির্জন এই পথে শুধু জোনাকি পোকার ঝিঝি শব্দ। কি ব্যাপার, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল? ঠান্ডায় গাড়ির তেল মনে হয় জমে গিয়েছে, একটু ঝাঁকি দিয়ে ঠিক হয়ে যাবে। তোর হেয়ালিপনার কমলো না। আরেকবার চাবি দিয়ে দেখি গাড়ি স্টার্ট নাই কিনা। আরে আগে চেক কর গাড়িতে তেল আসে কিনা। এখন কি হবে? গাড়ির তেল শেষ হয়ে গেছে দেখি। এই নির্জন রাতে এইদিকে এখন তেল পাবো কি? আশেপাশে তো কোনো ঘরবাড়ি দোকানপাট নেই, চারিদিকে অন্ধকার অনেক। কিছুক্ষণ বরং অপেক্ষা করি, দেখি এদিক দিয়ে কেউ যায় কিনা। না পেলে কি আর করার, গাড়ি ঠেলতে ঠেলতে বাড়ি যাব আমরা। গাড়ির তেল শেষ হওয়ার সময় পেল না, মাঝপথে এসে গাড়ির তেল শেষ হলো। এই দিকটার পরিবেশটা কেমন যেন নিরিবিলি, চারপাশে খালি ফাঁকা মাঠ। তাই তো দেখছি, এদিকে লোকজনের আনাগোনাও খুবই কম, কাউকে দেখছি না। কিছুক্ষণ অপেক্ষা করি। দুই বন্ধু পথের মাঝে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এ পথে কারো দেখা পাওয়া যায় কিনা। অন্ধকার রাস্তা, বিশাল একখণ্ড মেঘ চাঁদকে ঢেকে রেখেছে। কিছুক্ষণ পর বুঝতে পারল পথ হারিয়ে তারা ভুল পথে চলে এসেছে। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, ধুধু করা মাঠ চারপাশে। এমন সময় আচমকা সুজয় কালো ছায়া দেখতে পেল। প্রথমে সে পাত্তা দিল না, ছায়াটা আস্তে আস্তে কাছে আসলো। তখন সুজয় অমিতকে ছায়াটা দেখায়। ছায়া দেখার পর অমিত পেছনে ফিরে তাকালো। পেছনে ফিরে তাকাতেই দেখল তাদের পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে লোকটাকে দেখা যাচ্ছে না, তবে হালকা বোঝা যাচ্ছে লোকটা বয়স্ক। হাতে একটা হ্যারিকেন টিমটিম করে আলো জ্বলছে। কি আপনি? আপনারা আমাকে চিনবেন না, আমি পাশের গ্রাম পলাশপুরে থাকি। তা আপনারা এত রাতে এখানে কি করছেন? আসলে আমরা শহর থেকে এসেছি, ভবানীপুর গ্রামে যাব। পথে আসতে আসতে মোটর সাইকেলের তেলটা ফুরিয়ে গিয়েছে, গাড়িতে তেল ভরতে হবে। আচ্ছা, আশেপাশে কি কোনো পেট্রোল পাম্প আছে? এই অজপাড়া গায়ে পেট্রোল পাম্প? আপনার কথায় শুনে খুব হাসি পাচ্ছে। শহরের বাবু তো আপনারা, আপনাদের চোখে না মাথায় সমস্যা বুঝতে পারছি না। কেন, আমাদের কি কোনো ভুল হয়েছে এমন কথা বলছেন? এই গ্রামে কোনো পেট্রোল পাম্প নেই। এত রাতে এই রাস্তায় কোনো মানুষের আনাগোনা থাকে না, চারপাশে খালি ঝোপঝাড়ে ভরা। এই দিকটাই ভয়ে কেউ আসে না। আপনাদের আজ রাতটা অপেক্ষা করতে হবে, কাল সকাল হলে কোনো একটা ব্যবস্থা করা যাবে। এভাবেই নির্জন জায়গায় সারা রাত কি বসে কাটানো যায়? আজকে রাতটা কাটানোর জন্য আশেপাশে কোনো বাড়ি পাওয়া যাবে? আমরা কোনো মতে সেখান থেকে আজকে রাতটা কাটাতাম। আশেপাশে থাকার মতো কোনো বাড়ি পাবেন না আপনারা, তবে একটা। তবে কি? থেমে গেলেন কেন? আর একটু সামনে এগোলেই একটা রেস্ট হাউস আছে। রেস্ট হাউসটা কিন্তু অনেক পুরাতন, তেমন ভালো নয়। আপনারা চাইলে সেখানে গিয়ে আজকে রাতটা থাকতে পারেন। রেস্ট হাউস? আরে পুরাতন হলেও চলবে, আমাদের কোনো সমস্যা নেই। তা এখান থেকে কত দূর হবে? এই তো সামনে, বেশ কিছুটা পথ হাঁটলেই ডাক বাংলো দেখা যাবে। চলেন, আমি আপনাদের রাস্তা দেখে বাংলোতে নিয়ে যাচ্ছি। দুই বন্ধু লোকটার পেছনে হাঁটা শুরু করলো। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আর শুনশান জায়গাটা, কারো কোনো সাড়া শব্দ নেই। শুধু তারাই তিনজন এত রাতে হাঁটছে। চারপাশ থেকে ঝিঝি পোকা আর কুনো ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে তারা রেস্ট হাউসের কাছে পৌঁছে গেল। সত্যি রেস্ট হাউসটা বেশ পুরনো, দেখেই মনে হচ্ছে পরিত্যক্ত। আশেপাশে গভীর বন, বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছে ঘেরা জায়গাটা। লোকটার সাথে দুই বন্ধু বাংলোর ভিতরে ঢুকলো।
ঢুকতেই রিসেপশনে একজনকে দেখতে পেল। ইনি মনে হয় এই রেস্ট হাউসের কেয়ারটেকার। রিসেপশনে গিয়ে লোকটার কাছে গিয়ে সুজয় বলল, আজকে রাতে এখানে থাকার জন্য কি কোনো রুম হবে? আমাদের একটা রুম লাগবে। রুম আছে, তবে এখানে এখন আর কেউ থাকে না, তো অনেকদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ও সমস্যা নেই, আমরা ঠিক থাকতে পারবো। একটা রাতেরই তো ব্যাপার, কাল সকাল হলেই আমরা চলে যাব এখান থেকে। তা বলছি, রুমটা কোন দিকে? হাতের বাম দিকে 545 নম্বর রুম। কেয়ারটেকার তাদের রুম দেখিয়ে দিল। দুই বন্ধু রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুমটা অনেকদিন বন্ধ থাকায় রুমের ভিতর কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ। ঝুল ময়লায় ভরে আছে রুমের দেয়ালগুলো। অমিত রুমের জানলাটা খুলে দিল। অনেকটা পথ হেঁটে তারা বেশ ক্লান্ত। বিছানায় শুতেই অমিত ঘুমিয়ে পড়ল। রাত তখন 12টা, কিন্তু সুজয়ের ঘুম আসছিল না। হঠাৎ সে পানি পড়ার টপাটপ শব্দ শুনতে পেল। সুজয় ভাবতে লাগলো, এত রাতে পানি পড়ার শব্দ কোথা থেকে আসছে। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। জানলার কাছে দাঁড়াতেই তার চোখ পড়ল পুকুরের দিকে। বাংলোর পিছনে একটা পুকুর আছে। তাদের রুম থেকে পুকুরটা দেখা যাচ্ছে। সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মেয়ে পুকুরে নামছে। অন্ধকারে চেহারা বোঝা যাচ্ছে না। মেয়েটা মাঝ পুকুরে নেমে ডুব দিয়ে অদৃশ্য হয়ে গেল। সুজয় চিন্তা করতে লাগলো, এই মেয়ে কোথা থেকে আসলো এত রাত্রে। সে অমিতকে ঘুম থেকে ডেকে তুলল, তাকে মেয়েটির কথা জানালো। ই যাতা বলছিস? আরে এত রাতে এখানে মেয়ে আসবে কোথা থেকে? তুই মনে হয় ঘুম চোখে ভুল কিছু দেখেছিস, না হয় তোর মনের ভুল। আরে হেঁটে হেঁটে ক্লান্ত, তাই ভুলভাল দেখছিস। চল ঘুমিয়ে পড়ি। সুজয় আর অমিত জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তারা জানলার কাছে দাঁড়াতেই শীতল হাওয়া অনুভব করলো। শরীরটা কেমন জানি ভারী হয়ে গেল তাদের। পেছনে ফিরে তাকাতেই দেখে সাদা শাড়ি পরা একটা মেয়ে তাদের পেছনে দাঁড়িয়ে আছে। রুমের ভেতর দমকা বাতাসে রুমের দরজাটা বন্ধ হয়ে গেল। হঠাৎ নাকে ভেসে আসলো এক প্রকার দুর্গন্ধ, ঠিক যেন মাংস পচার দুর্গন্ধ। তারা তাকিয়ে দেখে ফ্যানের সিলিংয়ে একটা লাশ ঝুলছে, আর মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটির চেহারা ফ্যাকাশে হয়ে আছে। এদিকে মেয়েটির চোখ আগুনের লাভার মতো জ্বলজ্বল করছে, চোখ দিয়ে রক্ত বেয়ে পড়ছে। মেয়েটা বড় বড় দাঁত বের করে তাদের দিকে তাকিয়ে হি হি করে হাসছে। ভয়ঙ্কর হাসি তার। হাসির শব্দে রুমে ভীতিকর পরিবেশ তৈরি হলো। তোরা কে? এখানে কি করছিস? তোদের এত বড় সাহস হলো কি করে এই রুমে এসে থাকার? আজ তোদের রক্ষে নেই। বাংলোর ম্যানেজার আমাদের এই রুমে থাকতে দিয়েছে। এই রুমে আমরা ছাড়া কেউ থাকতে পারে না। যারা আসে এ রুমে তারা লাশ হয়ে বের হয়। কথা বলতে বলতে মেয়েটির চেহারা বীভৎস রূপ ধারণ করলো। ভয় পেয়ে তারা থরথর করে কাঁপতে থাকলো। যেই না মেয়েটি লম্বা হাত বের করে তাদের ধরার চেষ্টা করলো, তখনই রুদ্র আর অমিত বুঝতে পারলো কোনো অঘটন ঘটতে চলেছে তাদের সাথে। পালানোর পথ খুঁজতে থাকলো তারা। মেয়েটি যেই না তাদের ধরতে যাবে, তারা দরজা খুলে জোরে দৌড় দিল। দৌড়তে দৌড়তে তারা রিসেপশনে এসে কাউকে দেখতে পেল না। গেটের কাছে এসে একজনকে বসে থাকতে দেখলো। কাছে যেতেই দেখলো এ তো সেই বয়স্ক লোক যে লোকটি তাদের রুমে নিয়ে এসেছিল। তার কাছে গিয়ে রুমে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিল। আমি হলাম এই বাংলোর কেয়ারটেকার। এখানে আর কেউ থাকে না। তোমরা রাতে যে রুমে ছিলে, সে রুমে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। কি হয়েছিল? সে অনেক বছর আগের কথা। একদিন এই গ্রামে এক দম্পতি বেড়াতে আসে। তারা বেড়াতে এসে সেই রুমে ওঠে। পরদিন সকাল 9টা বাজে। রুমে সকালে নাস্তা দিতে এসে গিয়ে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু তাদের কোনো সাড়া শব্দ পেলাম না। নাস্তা নিয়ে চলে গেলাম। আবার বেলা 12টা বাজে, তখন রুমের সামনে এসে দেখি রুমের দরজাটা খোলা। আমি রুমে উঁকি মারতেই দেখি ফ্যানে তাদের দুজনার লাশ ঝুলছে। ছেলেটার মুখ থেকে রক্ত ঝরছে, চোখ বের হয়ে আসছে।
আর মেয়েটার শরীর থেকে মাথা আলাদা হয়ে ঝুলে আছে, মেঝেতে রক্তের দাগ। তাদের মৃত আত্মা রুমের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। এরপর থেকে তাদের আত্মারা এই রুমে বসবাস করে। এই ঘটনা ঘটার পর রেস্ট হাউসে এই রুমে কেউ রাতে থাকতে পারে না। তোমাদের ভাগ্য ভালো, কোনো ক্ষয়ক্ষতি হয়নি তোমাদের।